নমস্কার, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পাঠ করব ভৌতিক কাহিনী মায়াবী সুরের শেষ পর্ব। আমি বললাম, আমার সময় কম, আসল ব্যাপারটা কি বলে ফেলুন। পেরেরা শুরু করলো, আপনি বোধহয় জানেন না, আমি বহু ঘাটের জল খাওয়া লোক। গায়ে জোরও যেমন আছে, মনে সাহসও তেমনই। কিন্তু আপনাকে পিয়ানো শেখার ব্যাপারে আমি একটু গোলমালে পড়েছি। পাছে আপনি ভয় পান, তাই আমি কিছু বলিনি। যখনই পিয়ানোর রিডে হাত চালাতাম, আর একটা অদৃশ্য হাতের সঙ্গে যেন হাত ঠেকে যেত। নরম হাত, কোনো স্ত্রীলোকের বলেই মনে হতো। আপনাকে যখন পিয়ানো শেখাতে যেতাম, যিশুর দিব্যি, পেটে এক ফোঁটা অ্যালকোহল থাকতো না। কাজেই এমন হবার কথা নয়, কিন্তু এই স্বপ্ন আমাকে বিচলিত করেছে। হঠাৎ খাটটা দুলে উঠল। আমি প্রথমে ভাবলাম ভূমিকম্প। না, শোবার ঘরের আর তো কিছু দুলছে না। রাস্তার আলো কিছুটা ঘরে এসে পড়েছে। সেই আলোকে দেখলাম বাতিটা তারে ঠিক ঝুলছে, একটুও দুলছে না। পায়ের দিকে চোখ পড়তেই শরীরের রক্ত হিম হয়ে গেল। পরিষ্কার দেখলাম একটা কবন্ধ, মানে মাথা নেই। অঙ্গে দামি মখমলের পোশাক। অনেক দূর থেকে ফোনের তারের মধ্যে দিয়ে যেমন স্বর ভেসে আসে, তেমনই স্বরে কে বলল, প্রাণের যদি মায়া থাকে ও পিয়ানোতে হাত দিবি না, ও আমার পিয়ানো, তাতে আর কারো স্পর্শ আমি সহ্য করব না। তবু সাহস করে বললাম, কোন পিয়ানো? খাটটা আবার নড়ে উঠল। তীক্ষ্ণ হলো কণ্ঠস্বর, কোন পিয়ানো জানিস না? বাজাবার সময় আমি অনেকবার বাধা দিয়েছি, ভালো চাস তো ও পিয়ানোয় একদম হাত দিবি না। পরের দিন সকালে উঠে রাত্রের স্বপ্নটাকে বিশেষ আমল দিইনি। অবশ্য এখন বুঝতে পারছি ওটা আদৌ স্বপ্ন নয়। ভাবলাম নির্ঘাত সুরার প্রভাব। তারপরের দিন আপনার ওখানে যাবার কথা। সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের আশায়। হঠাৎ কালো একটা মোটর সামনে দিয়ে নক্ষত্র বেগে যাবার সময় আমার সারা পোশাকে কাদা ছিটিয়ে গেল। একেবারে আপাদমস্তক। মেজাজ খিজড়ে গেল। বাড়ি ফিরে এলাম। স্নান সেরে আবার যাবার ইচ্ছা হলো না। ভাবলাম ফোনে পরের দিন আপনাকে জানিয়ে বিকালে যাব। রাত্রে সেই এক ব্যাপার। খাট কেঁপে উঠল। বাতি জ্বালিয়ে রেখেছিলাম, আচমকা বাতি নিভে গেল। পায়ের কাছে সেই কবন্ধ মূর্তি। এবারে রাগে যেন একেবারে ফেটে পড়ল। কি, আমার কথা কানে গেল না? আবার তুই পিয়ানোয় হাত দিতে গিয়েছিলি? বলেছি ও পিয়ানোতে আর কারোর স্পর্শ আমি সহ্য করব না, মুখে রক্ত উঠে মরবি। কথার সঙ্গে সঙ্গে কবন্ধ মূর্তিটা বিরাট হয়ে ছাদ স্পর্শ করল। আমি বেশ বুঝতে পারলাম স্বপ্ন নয়, সব কিছু আমি জেগে জেগে দেখছি। বুকের মধ্যে তীব্র একটা যন্ত্রণা অনুভব করলাম। বুকে ঝোলানো ক্রস ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আর নয়, আর এই সর্বনেশে পিয়ানোর ধারে কাছে যাব না। আপনি আমাকে মাফ করুন, আপনি অন্য কোনো শিক্ষক খুঁজে নিন। পেরেরার বাড়ি থেকে যখন বের হলাম, তখন মনের অবস্থা অবর্ণনীয়। অতীন্দ্রিয় জগৎ সম্বন্ধে আমার কোনোই ধারণা ছিল না। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই ওঠে না। কিন্তু ভয়ের একটা কালো ছায়া মনকে আচ্ছন্ন করে রইল। পিয়ানোটা যে স্বাভাবিক নয়, তা তো আমি বুঝতে পেরেছি। আমার কথা পেরেরাকে আর বলিনি। কিন্তু পেরেরার কাহিনী শোনবার পর আমার আর পিয়ানোর কাছে যেতে সাহস হলো না। মনে মনে ঠিক করলাম পিয়ানোটা আবার লেজারামের দোকানে ফেরত দিয়ে আসব, ওইখানে দিয়ে কাউকে বিক্রি করে দিই। এর মধ্যে আবার এক কাণ্ড ঘটল। দুপুর থেকে কালো মেঘ সারা আকাশ ছেয়ে গিয়েছিল। ঘন অন্ধকার, দুহাত দূরের লোক দেখার উপায় নেই। বিকেল হবার সঙ্গে সঙ্গে তুমুল বর্ষণ আরম্ভ হলো। বাজের শব্দে কান পাতা দুষ্কর। বিদ্যুতের তীব্র ঝিলিক। একটু বাইরে বের হবার দরকার ছিল, হলো না। চুপচাপ বন্ধ জানলার কাছে চেয়ার পেতে প্রকৃতির তাণ্ডব নাচ দেখতে লাগলাম। হঠাৎ বৃষ্টি আর বাজের শব্দ ছাপিয়ে পিয়ানোর শব্দ। বেশ শিক্ষিত হাতের বাজনা, বিদেশি কোনো গান বাজাচ্ছে। পা টিপে টিপে উঠে পড়লাম। কি করে বাজাচ্ছে একবার দেখতে হবে। এ ঘরে বাতি জ্বালানো ছিল। এ ঘরের আলো পিয়ানোর ঘরে পড়ে, কাজেই দেখবার অসুবিধে নেই। জানলার কাছে গিয়েই থেমে গেলাম। সমস্ত শরীর শিউরে উঠল।
মাথার চুল হলো সজারুর কাঁটার মতো। মনে হলো বুকের ধুক ধুক শব্দটা এখনই বুঝি থেমে যাবে। কোনো মানুষ নেই, শুধু পিয়ানোর রিডের ওপর ধপধপে সাদা দুটি হাত এদিক থেকে ওদিকে যাচ্ছে। সরু চাপা কলির মতো আঙুলের ছোঁয়ায় চমৎকার সুরের ঝংকার উঠেছে। মণিবন্ধ পর্যন্ত দুটি হাত, নিঃসন্দেহে সে দুটি হাত স্ত্রীলোকের। মণিবন্ধ থেকে টপ টপ করে রক্তের ফোঁটা মেঝের উপর ঝরে পড়ছে। যখন জ্ঞান হলো দেখলাম বিছানায় শুয়ে আছি। এক পাশে ডাক্তার, অন্য পাশে ভৃত্য নটবর। ডাক্তার বলল কাছেই বাজ পড়েছিল, সেই শব্দে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। দিন সাতেক সম্পূর্ণ বিশ্রাম, বিছানা ছেড়ে উঠবেন না। চুপ করে সব শুনে গেলাম, জানি আসল কথা বললে কেউ বিশ্বাস করবে না। সেরে উঠেই লেজারামের ওখানে চলে গেলাম। ম্যানেজার প্রিন্টোর সঙ্গে আমার অনেক দিনের জানাশোনা। তাকে বললাম, আচ্ছা, যে পিয়ানোটা নিলামে আমি কিনেছিলাম সেটা কার কাছ থেকে আপনারা পেয়েছিলেন? কেন বলুন তো? এমনিই জিজ্ঞাসা করছি। দাঁড়ান, দেখে বলছি। প্রিন্টো বিরাট খাতা খুলে কিছুক্ষণ দেখল, তারপর বলল, আমাদের এখানে নিলামের জন্য দিয়েছেন মিসেস ক্রিস্টোফার, সার্কাস রেঞ্জে বাসা। ঠিকানা লিখে নিলাম। কি ব্যাপার বলুন তো? পিয়ানোর মধ্যে কিছু পেয়েছেন? কি পাবো? টাকা করি কিছু? আমি ভাবলাম বুঝি মালিককে ফেরত দেবেন। না না, সেসব কিছু নয়, পিয়ানো সম্বন্ধে দু একটা কথা জিজ্ঞাসা করবার আছে। আচ্ছা, ধন্যবাদ। খুঁজে খুঁজে ঠিক গিয়ে হাজির হলাম মিসেস ক্রিস্টোফারের বাড়ি। আমি প্রতিজ্ঞা করেছিলাম এ রহস্যভেদ করবই। মিসেস ক্রিস্টোফার প্রথমে কিছুতেই বলতে চায় না। অনেক অনুরোধ উপরোধের পর বলল, পিয়ানোটা আমার বোনের। বোন বিলেতে থাকতো। পিয়ানোতে অদ্ভুত দখল ছিল। বোন মারা গেলে পিয়ানোটা আমি এখানে নিয়ে আসি। আপনি বিক্রি করে দিলেন কেন? কিছুক্ষণ নীরব মিসেস ক্রিস্টোফার। আমাদের মধ্যে লুকোচুরি করে লাভ নেই। আপনি পিয়ানোটা কেন নিজের কাছে রাখতে চাননি আমি জানি। খুবই স্বাভাবিক। বোনের স্মৃতিচিহ্ন হিসাবে পিয়ানোটার দাম আপনার কাছে অনেক, কিন্তু ওই পিয়ানোতে আপনার বোনের আত্মা ভর করে আছে। তিনি কাউকে পিয়ানো ছুঁতে দেন না, তাই না? আবিষ্টের মতো মিসেস ক্রিস্টোফার আস্তে আস্তে ঘাড় নাড়ল। হ্যাঁ। আপনার বোন কিভাবে মারা গিয়েছিলেন? মিসেস ক্রিস্টোফার উঠে গিয়ে সরাই থেকে জল গড়িয়ে খেলো, পুরো এক গ্লাস। তারপর বাইরের দিকে চোখ ফিরিয়ে আস্তে আস্তে বলল, আমার বোন লিজা বেঁচে নেই। বিলেতে বোমায় মারা গেছে গত যুদ্ধের সময়। যখন বোমা পড়ছিল লিজা তখন পিয়ানোতে তন্ময়। আমিও সেই সময় ওখানে ছিলাম। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আমরা সেন্টারে যাই। লিজার খেয়ালই নেই। কিছুক্ষণ পরে অল ক্লিয়ার হতে বাড়ি ফিরে দেখি লিজার শরীর বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন, শুধু দুটো হাত পিয়ানোর ওপর। লড়াই থামতে আমি চাকরি নিয়ে এদেশে ফিরি। চাকরি আমার ছিলই। আমি শিক্ষকতার একটা কোর্স শেষ করার জন্য বিলেত গিয়েছিলাম। পিয়ানোটা সঙ্গে নিয়ে আসি। তারপর প্রতি রাতে পিয়ানোর টুং টাং কানে আসে। উঠে গিয়ে দেখি কোথাও কিছু নেই। এক ঝড়ের রাতে পিয়ানোর জোর আওয়াজ হতে দেখলাম লিজার দুটো হাত রিডের উপর চঞ্চল। মনে হলো বোমার আওয়াজের সঙ্গে রাগের শব্দের মিল আছে বলেই বোধহয় দুর্যোগের রাতে লিজার ছিন্ন হাত দেখা যায়। তারপর পিয়ানোটা নিলামে দিয়ে দিই। চলে এলাম। আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। অতীন্দ্রিয় জগতের অস্তিত্ব সম্বন্ধে সব দ্বিধার অবসান।